সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিএসসি। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। আসলে মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, বয়ান দিলেন তদন্ত সংস্থার কর্মকর্তা আনিসুর। ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশ মুখে শ্রমিক কর্মচারীদের অবরোধ, চুক্তির নৈতিক অধিকার এই সরকারের নেই দাবি আন্দোলনকারীদের। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি কিয়েভ, চুক্তি চূড়ান্ত হতে আরও কাজ বাকি বললেন জেলেনস্কি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে বিজেপির সদর দপ্তরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ মহড়ায় তিনি এই কথা জানান। ভোটে ব্যাঘাত ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিএসসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 12 শতাধিক বিজিবি সদস্যের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম পরিদর্শনে বাহিনীর সদর দপ্তরে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, তবে ভোটের আগেই পরিস্থিতির উন্নতি হবে। 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে, প্রভাব ফেলবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সুষ্ঠু ভোট আয়োজনে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত সেনা মোতায়েনের সংখ্যা বাড়ানো সহজ নয়। পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জনের এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ওয়াদা ইসি পূরণ করবে বলেও প্রতিশ্রুতি দেন এএমএম নাসিরউদ্দিন। যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় চলছে 20তম দিনে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়েছে। বেলা 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে বয়ান দেন তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান এসআই আনিসুর রহমান। 15তম সাক্ষী হিসেবে এর আগেও জবানবন্দি দেন তিনি। অবশিষ্ট বক্তব্য পুনরায় রেকর্ড করা হয়। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করে পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বলে অভিযোগ করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুর আবরার। বর্তমান সরকার এই সংকট থেকে বেরিয়ে আসতে পেরেছে বলেও দাবি করেন তিনি। সকালে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নে রাষ্ট্র, নাগরিক সমাজ, পরিচালনা পরিষদ সহ সবাইকে সম্মিলিত প্রয়াসে কাজ করার আহ্বান জানান রফিকুল আবরার। শিক্ষা ব্যবস্থাকে একটা বড় ধরনের পেছনে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা সেখানে ছিল, যে ছাত্ররা তাদের পরীক্ষার উপরে ভিত্তি করে নম্বর পাবে, সেটা না করে রাষ্ট্র তাদেরকে উপহার দিচ্ছে। এটা একেবারেই একটা অগ্রহণযোগ্য একটা বিষয় ছিল, এবং আমরা চেষ্টা করেছি সেটাকে তার থেকে বেরিয়ে আসতে। মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রপার মূল্যায়ন সেখানে হয়েছে।
চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। বন্দরের প্রবেশ পথের 3টি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইন অধিকার নেই। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ সহ বিভিন্ন সংগঠন। এ বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে স্কপ নেতারা। যদিও কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় সেই বৈঠক। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দরের 3 প্রবেশ পথ অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানান, মামলা হওয়ায় নিউ মোরিং টার্মিনাল নিয়ে চুক্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা আছে, তাও মানা হচ্ছে না। আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। আমরা কোনো অবস্থাতে এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির কাছে দিতে চাই না। দীর্ঘদিন যাবত এই চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য এতদিন কেউ ইনভেস্ট করে নাই। যখন আমরা আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে বন্দর পরিচালনা করছি, দিন দিন যখন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন এখানে ইনভেস্টের প্রয়োজন দেখা দিল? চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই না মানার ঘোষণা দেন শ্রমিক কর্মচারীরা। এই দখলের প্রতিবাদে আমরা আজকে এখানে অবরোধ কর্মসূচি। আমরা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত আমরা বন্দরের শ্রম দিয়ে বন্দরকে সুচল রাখে সুশৃঙ্খল ভাবে শ্রম দিয়ে আমরা রেখেছি আমাদের দেশের স্বার্থে। এদিকে চট্টগ্রাম বন্দর পরিচালনায় চুক্তির বিষয়ে করা এক রিটে আগামী 4 ডিসেম্বর রায় শোনাবেন আদালত। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, স্কপের অবরোধ কর্মসূচি ঘিরে বন্দরের এই মুহূর্তে চিত্র কি দেখছেন, আর শ্রমিক কর্মচারী বা কি বলছেন, এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা সকাল 10টা থেকে এখানে শ্রমিক কর্মচারীদের অবস্থান কর্মসূচি দেখতে পেয়েছি এবং ইসাক ডিপো, টোল প্লাজা, সল ক্রসিং এবং বড়পুল, এই 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে যেগুলো বন্দরের ট্রাক গুলো প্রবেশ করে, সেই প্রবেশ মুখগুলোতে অবস্থান নিয়েছিল আসলে শত শত শ্রমিক এবং তাদের মূল দাবি ছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বন্দর সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা যেন বিদেশি কোম্পানির কাছে ইজারা না দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে আসলে 5 আগস্টের পর থেকে আসলে আমরা বিভিন্ন রাজনৈতিক মহল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আন্দোলনে দেখতে পেয়েছি এবং পাশাপাশি যদি একটু বলি, অবরোধ আসলে যখন চলছিল সেই মুহূর্তে যে ট্রাক বন্দরে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো, সার্বিক পরিস্থিতি ছিল একদম শান্ত এবং শ্রমিকরা আসলে মূল সড়ক অবরোধ না করে সড়কের এক পাশে অবস্থান করায় আসলে যান চলাচল পুরোপুরি বন্ধ হতে আমরা দেখতে পাইনি। কিছু কিছু যান চলাচল হয়েছিল। তাছাড়া এছাড়া 17 নম্বর যে লালদিয়া টার্মিনাল, ডেনমার্কের এপিএম টার্মিনাল কে এবং পানগাঁও টার্মিনাল সুইস কোম্পানিকে দেওয়ার যে সরকারি সিদ্ধান্তর পর থেকে আসলে শ্রমিক সংগঠনগুলো এ নিয়ে আন্দোলনে জোরালোভাবে নামছে এবং আজকের অবরোধ ছিল সেই ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে আসলে আজকে দুপুর 1টা পর্যন্ত অবরোধের কথা থাকলো, পরিস্থিতি শান্ত থাকায় এবং পুলিশের অবস্থান ছিল, পুলিশের রিকোয়েস্টে আসলে শ্রমিকরা 11:30টায় কর্মসূচি তুলে নেন। এখন যদি একটু বলি, 3 প্রবেশ মুখে স্বাভাবিক অবস্থা ফিরেছে, তবে শ্রমিকদের দাবি সরকারি বিদেশি ইজারা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলন আরো কঠোর হবে, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের প্রেস ক্লাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা মশাল মিছিল, বিভিন্ন ধরনের অবরোধ এবং বিভিন্ন কর্মসূচি আসলে তারা পালন করেছেন এবং আজকের যে অবস্থান কর্মসূচি ছিল সেটাও আসলে স্কপের নেতৃত্বে এবং স্কপ দীর্ঘদিন ধরে বলছেন আসলে
চট্টগ্রামের বন্দর হলো বাংলাদেশের লাইফলাইন। সেই লাইফলাইন কে যদি বিদেশিদেরকে হাতে দেওয়া হয়, এখানে হাজার হাজার শ্রমিক রয়েছে, তাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং পাশাপাশি যে নিরাপত্তা বিষয়, সেই বিষয়টাকে আসলে তারা প্রাধান্য দিচ্ছে। কারণ এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যদি লঙ্ঘিত হয় আসলে দেশের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকে তারা বলছে যদি সরকার এই সিদ্ধান্ত বাতিলের ঘোষণা না করে তাহলে আরো বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিবেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এখানে সবকিছু স্বাভাবিক রয়েছে এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। গ্রীষ্মকালীন পেঁয়াজের স্বপ্ন বুনছেন কুষ্টিয়ার কুমারখালীর 2000 কৃষক। সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির এই উদ্যোগ যেন সবেধন নীলমণি। বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ বাড়বে 70,000। কৃষি বিভাগ বলছে শুধু কৃষকই নয়, বরং দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করাই মূল উদ্দেশ্য। পার্থ সারথীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হেমন্তেও যে পেঁয়াজের ভরা যৌবন, এমন দৃশ্য বাংলাদেশে বিরল হলেও কুষ্টিয়ার কুমারখালীর বিস্তীর্ণ মাঠে দেখা মিলবে পেঁয়াজ গাছের সবুজ ডগা। একটুখানি বাতাসেই খাচ্ছে দোল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কুমারখালীতে এবার 174 হেক্টর জমিতে চাষ হচ্ছে নাসিক N53 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ, যা গেল বছরের চেয়ে 70 হেক্টর বেশি। বিশেষ জাতের এ পেঁয়াজ চাষেও খরচ অনেক কম। বিঘা প্রতি 50 থেকে 55,000 টাকা খরচেই 150 মণ পেঁয়াজ উৎপাদন সম্ভব, যেখানে প্রচলিত মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন খরচ হয় 1.5 লাখ টাকা। গতবার ছিল 10 কাটা, এবার লাগাইছি 1.5 বিঘা। আমার খরচ হয়েছে 70 থেকে 80,000 টাকা খরচ। আর বছর 10 কাটা বই লাগাইছিলাম, এই বেডটা 25 কাটা বই লাগানো হয়েছে। অল্প খরচে অধিক উৎপাদন এবং ভালো দাম পাওয়ায় দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছেই। দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন। পেঁয়াজ খুব উন্নত মানের জাতের পেঁয়াজ, অনেক ফলনশীল, আর অসময় পেঁয়াজটা হয় লাভজনক খ্যাত, অনেক টাকা। 200-250 মণ করে যদি পেঁয়াজ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই কস্ট বাদ দিলে অনেক একটা লাভই থাকে। চলতি বছরে কুমারখালীতে 4,500 টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 থেকে 22 কোটি টাকা বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এটার ফলন মোটামুটি ভালো, হেক্টর প্রতি প্রায় 20 থেকে 25 টন এর উৎপাদন, প্রায় 3,500 থেকে 4,000 মেট্রিক টন আপনার পেঁয়াজ উৎপাদন সম্ভব, যার বর্তমান বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। শুধু অভ্যন্তরীণ চাহিদাই নয়, রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক শওকত হোসেন। আমাদের যে পেঁয়াজের সাংবৎসরিক চাহিদা আছে, এটা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজটা অত্যন্ত ভালো ভূমিকা রাখবে। আমাদের কৃষকরা যে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে যে পেঁয়াজ সংরক্ষণ করেছেন, এবং সেই পেঁয়াজ সংরক্ষণ থাকার কারণে কিন্তু আমদানি করার প্রয়োজন পড়েনি। অসময়ের বিশেষায়িত জাতের এ পেঁয়াজ দেশের জিডিপিতে বড় ধরনের অংশীদার হতে পারে বলেও মনে করেন এই কর্মকর্তা। আফরিন পপি, মোহনা সংবাদ। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার। বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে টিউবওয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। প্রায় 11 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প নিয়ে পৌর প্রশাসক বলেন, জনবল সংকট ও পাইপে লিকেজের কারণে সেটি চালু করা যাচ্ছে না। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2019-20 অর্থ বছরে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় মতলব উত্তর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প। 2022 সালে কাজ শেষ হলেও 3 বছর ধরে তা এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছেন চেঙ্গারচর পৌরবাসী। কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন, পাম্প হাউস পড়ে আছে অকেজো হয়ে। কোথাও মরিচা ধরেছে, আবার কোথাও
পাইপ ফেটে পানি পড়ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ট্যাক্স দিয়েও 11 কোটি টাকা ব্যয়ে যে পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে সেটির কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। হাম থাকা সত্ত্বেও আমরা পানি পাইতাছি না। ট্যাক্স দেই, ম্যাক দেই, সব কিছু দেই, আমরা তো পানি পাইতেছি না। ভোগান্তি হচ্ছে অনেক জনগণের, এই পানির লাইনের বিল দিতে হয়, পৌরসভাতে সবকিছু তারা ঠিকঠাক মতো নিয়ে যাচ্ছে। এই সেনগারচর পৌরবাসী আমরা এই পানির 1 নম্বর পৌরসভার বাসিন্দা হিসেবে আমরা যে সুযোগ সুবিধা তা যেন আমরা পাই। এডিপির অর্থায়ন এবং পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় পাইপ সংস্কার সহ জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের কথা জানান পৌর প্রশাসক। এডিপির অর্থায়ন এবং পৌরসভার নিজস্ব অর্থায়নে আমাদের যে সকল পাইপগুলো বিভিন্ন জায়গায় ভাঙা আছে সেগুলো যদি মেরামত করতে পারি এবং জনবল সংকট যাতে সমাধান হয় সেজন্য আমরা এর মধ্যে মন্ত্রণালয়ের চিঠিও লিখেছি, কথাও বলেছি। প্রকল্পটি চালু হলে সরকারি অর্থ অপচয় রোধের পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা জানান পৌরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিএসসি। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, বয়ান দিলেন তদন্ত সংস্থার কর্মকর্তা আনিসুল। ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে শ্রমিক কর্মচারীদের অবরোধ, চুক্তির নৈতিক অধিকার এই সরকারের নেই দাবি আন্দোলনকারীদের। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি কিয়েভ, চুক্তি চূড়ান্ত হতে আরও কাজ বাকি বললেন জেলেনস্কি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।